এতদিন তো সবাই আসলে বলে এসেছে যে এনসিপি নতুন একটা দল, তাদের নির্দিষ্ট কোনো নীতি নাই, আমরা তাদের সম্পর্কে কিছুই জানি না, তারা কি কাঠামো তৈরি করছে। এই ইশতেহারের মাধ্যমে নিশ্চয়ই সেই বিষয়গুলো অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। জানতে চাইবো যে এটি কি আগামীকালের যে সমাবেশ, সেটিকে আপনি আসলে কিভাবে দেখছেন? এর মাধ্যমে এনসিপি তাদের নতুন রাজনৈতিক ধারা আসলে সবার সামনে তুলে ধরতে পারবে কিনা? সমাবেশের জায়গা নিয়ে একটা উত্তেজনা ছিল, সেই উত্তেজনাটা কেটে গেছে। ছাত্রদল প্রথম ঘোষণা করেছিল তারা 3 তারিখে সমাবেশ করবে কেন্দ্রীয় শহীদ মিনারে, পরবর্তীকালে তারা কিন্তু শাহবাগে নিয়ে আমরা গতানুগতিক যে রাজনীতি দেখি সেখান থেকে কিছুটা ভিন্ন। আমি মনে করি এটা এজন্য সহনশীলতার একটা দুই বিষয় আমরা দেখেছি। সংগঠনকেই ধন্যবাদ। কারণ এই যে যদি একই জায়গায় সমাবেশ করার চেষ্টা করতো, একটা উত্তেজনা তৈরি হতো, একদম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হতে পারত। আমরা আশা করি যার যার সমাবেশ যেখানে করবে এবং সেখানে কোনো রকম উত্তেজনা, কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটবে না। পরবর্তীকালে আপনি যে বললেন ইস্তেহার অথবা জুলাই সনদ, সব কিছুর লক্ষ্য তো মানুষ। সেই মানুষকে কতটা ধারণ করে রাজনীতি। অনেক বললেন যে নতুন বন্দোবস্ত করবেন তারা, কিন্তু প্রশ্ন আসে পুরানোরা পারেনি, এটা ঠিক। 53-54 বছরে আমাদের ইতিহাস হচ্ছে ব্যর্থতার ইতিহাস, হিংসার ইতিহাস, প্রতিপক্ষকে ঘায়েল করার ইতিহাস, এবং অপরের মুখে চুনকালি মেখে নিজের বিজয় অর্জন বা নিজেকে বিজয়ী দেখার ইতিহাস। যে কারণে রাজনৈতিক আজকে এই পরিস্থিতি। কিন্তু এর সাথে গণমানুষের কোনো সম্পর্ক নাই, রাজনৈতিক দলের নেতাকর্মীদের সম্পর্ক থাকে। একটাই যে নতুন দল এনসিপি তো ফেব্রুয়ারিতে হলো, ফেব্রুয়ারিতে যাত্রা শুরু করেছে, কিন্তু এই ছাত্র নেতৃত্ব, তরুণ নেতৃত্ব, তারা তো বিগত আন্দোলনে 24-এর আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। স্বাভাবিকভাবে এনসিপির কাছে বিশেষ করে আমাদের জানতে চাইবো আমরা যে এই 1 বছরে তাদের মূল্যায়নটা কি, তাদের অভিজ্ঞতা কি, যে 1 বছরে কতটা মানুষের যে মৌলিক যে সমস্যাগুলো, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্যসেবা, নিরাপত্তা, এর বাইরে তো আমরা এখন নিরাপত্তা, নারীর যে মর্যাদা, নারীর অধিকার, এই ক্ষেত্রে কি পরিবর্তনটা হয়েছে? কোনো ক্ষেত্রে আমরা কিন্তু পিছিয়ে পড়েছি, পিছনে গিয়েছে। আজকে আমরা যখন জুলাই অভ্যুত্থানের বার্ষিকী পালন করেছি, তার কয়েকদিন আগে রংপুরে 25টি সংখ্যালঘুদের বাড়ি পুড়িয়ে না হামলা করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে। মানে কেন ঘটলো? এবং সেটি বরাবরের মতোই আওয়ামী লীগ আমলে দেখেছি, তার আগেও দেখেছি। তার আগে হয়তো এই যোগাযোগ কি বলে আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করা হতো না, কিন্তু গুজব ছড়িয়ে ধর্ম অবমাননা। ওই যে কিশোর, সে 18 বছরের কম বয়সী, তার বিরুদ্ধে তাকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে সংশোধনাগারে পাঠানো হয়েছে। তারপরও তার বাড়িঘরে হামলা কারা করেছে? এবং স্থানীয়রা বলেছেন তাদের এলাকার কেউ করেনি, পাশের জেলা থেকে এসে লোকজন করেছে। তাহলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি করেছে, সেখানকার স্থানীয় নাগরিক সমাজ কি করেছে, সংখ্যাগুরু মানুষ কি করেছে? পরবর্তীকালে দেখলাম যে সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়ার জন্য সেখানে পুলিশ গিয়েছে, সেনাবাহিনী গিয়েছে। যে দেশে সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করতে হয়, সেনাবাহিনী মোতায়েন করতে হয়, সে দেশে আইনের শাসন, সুশাসন, বৈষম্যহীন সমাজ কোথায় আসলে অবস্থান করছি আমরা, মানে এটা আশা করা যায় না।